হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ঠিক আগের সপ্তাহের মতোই এই সপ্তাহেও আমরা নিয়ে চলে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো বেশি দেরি না করে আমরা শুরু করব এই সপ্তাহের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। সবার প্রথমে ভীষণই একটা গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে কোশ্চেন হতে পারে। তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের চারটি ঐতিহ্যবাহী পণ্যের মর্যাদাপূর্ণ জিআই ট্যাগ লাভ, অর্থাৎ ঝাড়খণ্ড থেকে রিসেন্টলি চারটি পণ্য জিআই ট্যাগ কিন্তু পেল। তার নাম জেনে নেব। তার আগে আমরা জেনে নেব যে ভারতে এই জিআই রেজিস্ট্রেশন মূলত কোন সংস্থার দ্বারা পরিচালিত হয়। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, তার কারণ যেহেতু একসাথে এরকম চারটি পণ্য একসাথে জিআই ট্যাগ পেল, সেই জন্য জিআই ট্যাগ রিলেটেড কিছু কিছু ইনফরমেশন আমাদের মুখস্থ করে নিতে হবে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1999, এই সালটা খুব ভালো করে মনে রাখতে হবে। তো এই অ্যাক্টের দ্বারা এক প্রকার জিআই রেজিস্ট্রেশন ভারতে পরিচালিত হয়। এবার জিআই ট্যাগ পেলো কোন কোন পণ্য, এটা আমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় কিন্তু চারটে অপশন দিয়ে দেবে, তার মধ্যে দেখা গেল এই চারটের মধ্যে তিনটে দিল আর একটা দিল না, দিয়ে বললো যে এর মধ্যে বেছে উত্তর দাও যে রিসেন্টলি ঝাড়খণ্ড থেকে কোন পণ্যটি জিআই ট্যাগ পেল না। তো এই জন্য আমাদের চারটের নামই মুখস্থ রাখতে হবে। প্রথমে আসছে ভাগাইয়া সিল্ক, তারপরে কুচাই সিল্ক, মুন্ডা জুয়েলারি আর বাম্বু ক্রাফট। সেম জিনিসটা এখানে লেখা আছে, ভাগাইয়া সিল্ক, কুচাই সিল্ক, মুন্ডা জুয়েলারি আর বাঁশ শিল্পকে অর্থাৎ বাম্বু ক্রাফট। এই চারটে পণ্য রিসেন্টলি জিআই ট্যাগ পেল। খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনে রাখতে হবে অবশ্যই। নেক্সট, মহেঞ্জোদারোর ডান্সিং গার্ল এবং এনসিইআরটির নতুন পাঠ্যপুস্তক। রিসেন্টলি এনসিইআরটিতে এরকম ঘোষণা করা হয়েছে যে ক্লাস 9-এর যে পাঠ্যপুস্তক এবার আর কি রিলিজ করা হবে, সেখানে মহেঞ্জোদারোর এই ডান্সিং গার্লের মূর্তিটাকে চেঞ্জ করা হবে বা অন্য ছবি আর কি দেওয়া হবে। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে যে ডান্সিং গার্লের একটি পরিবর্তিত বা রিটাচড ছবি প্রতিস্থাপন করা হবে। আচ্ছা, নেক্সট এবার আমাদের একটু মনে রাখতে হবে যে এই মহেঞ্জোদারোর এই যে ডান্সিং গার্ল, এই ডান্সিং গার্লের কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ডান্সিং গার্লের উচ্চতাটা খুব ভালো করে মনে রাখবে 10.5 সেন্টিমিটার, ইঞ্চিতে 4 ইঞ্চি। ঠিক আছে, 4 ইঞ্চি। আচ্ছা, এই ডান্সিং গার্ল কি দিয়ে তৈরি? এটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি, খুব ভালো করে মনে রাখতে হবে। আর এটা তো পাওয়া গিয়েছে মহেঞ্জোদারোতে, এটা তো এখানে লেখা রয়েছে। নেক্সট, আবিষ্কারক। এই নির্দিষ্ট এই ব্রোঞ্জ গার্ল আবিষ্কার করছেন কে? সেখান থেকে অনেক সময় কোশ্চেন দেয়, সেটা হচ্ছে যে 1926 সালে দেখা যাচ্ছে মহেঞ্জোদারোতে জন মার্শাল তিনি আবিষ্কার করছেন এই ডান্সিং গার্ল। জন মার্শাল আবিষ্কার করছেন। আর জন মার্শাল আরেকটা কারণে বিখ্যাত, সেটা ভালো করে মনে রাখবো, সেটা হচ্ছে যে জন মার্শাল কিন্তু 1924 সালে সিন্ধু সভ্যতার নামকরণ করেন। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখতে হবে। 1924-25-এর দিকে তিনি কিন্তু ছিলেন এএসআই এর গভর্নর, ডিজি ছিলেন, ডাইরেক্টর জেনারেল ছিলেন। অ্যাকচুয়ালি তিনি ডাইরেক্টর জেনারেল ছিলেন এএসআই এর। ঠিক আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল ছিলেন ওই সময়। আচ্ছা, উচ্চতা তো একটু আগে বললাম 4 ইঞ্চি, সেন্টিমিটারে মাপলে 10.5 সেন্টিমিটার। এই মূর্তির একটা বিশেষত্ব হচ্ছে যে এই মূর্তির বাঁ হাতে 24টা ব্যাঙ্গেলস চুড়ি আছে, 24টা চুড়ি, আর ডান হাতে 4টি ব্যাঙ্গেলস আছে। আর এটা তো বললাম যে ডান্সিং গার্ল কি দিয়ে তৈরি? ব্রোঞ্জ দিয়ে তৈরি। হাইট বলা হলো। আরেকটা বিষয়, এই যে ডান্সিং গার্ল যে পশ্চারে দাঁড়িয়ে আছে, এই পশ্চারটাকে বলা হচ্ছে ত্রিভঙ্গ মুদ্রা, ত্রিভঙ্গ পশ্চার বলা হচ্ছে। নেক্সট, 52nd G7 শীর্ষ সম্মেলন এবং ভারতের অংশগ্রহণ। কিন্তু কোশ্চেন হচ্ছে কোথায় হচ্ছে, সবার আগে এটা জানতে হবে। প্রথমে আমরা কনটেক্সটটা পড়ে নিই। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আচ্ছা, এখান থেকে এটাও আমরা একটু মনে রাখতে পারি যে ফরাসির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। আনুষ্ঠানিক আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী 52nd G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে, কোথায়? ফ্রান্সের এভিয়ানে পৌঁছেছেন। কোথায় হচ্ছে তাহলে G7 সামিট? এই বছরের এভিয়ানে, ফ্রান্সের। আচ্ছা, আমন্ত্রিত অতিথি হিসাবে বিশ্বমঞ্চে ভারতের সামগ্রিকভাবে 13তম এটা আর কি প্রেজেন্ট হওয়া ওখানে। আর 7 বার পর অংশগ্রহণ করেছে ভারত G7 সামিটে। তার কারণ ভারত কিন্তু G7 এর পার্ট না, ভারতকে ইনভাইট করা হয় এক প্রকার। ভারতের যিনি প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয় সেখানে। সম্মেলনটি অনুষ্ঠিত হবে 15 থেকে 17 জুন। এই ডেটটা মনে রাখতে পারলে তো খুবই ভালো। কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা তো মুখস্থ রাখতেই হবে। সেটা হচ্ছে ফ্রান্সের এভিয়ানে। যদি এখান থেকে কোশ্চেন আসে, অপশনে কিন্তু থাকবে ফ্রান্সের প্যারিস দেখেই টিক করলে হবে না, এটা ভালো করে মুখস্থ করে নিতে হবে যে ফ্রান্সের এভিয়ানে। পরবর্তী সামিট হবে 2027-এরটা, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আচ্ছা, সদস্য সংখ্যা
G7 এর সদস্য দেশের নাম ভালো করে মনে রাখতে হবে। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র বলতে মার্কিন যুক্তরাষ্ট্র, আর ওইদিকে ইউনাইটেড কিংডম। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউনাইটেড কিংডম। এর পাশাপাশি রয়েছে এই যে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে এর সাথে। তো এই সমস্ত দেশের নাম মুখস্থ রাখতে হবে। কেন? দেখা গেল 4টে অপশনের মধ্যে এই G7 কান্ট্রির মধ্যে 3টে কান্ট্রির নাম লিখে দিল, আর একটা কান্ট্রি অন্য একটা কান্ট্রি দিয়ে দিল। এবার বললো বেছে উত্তর দাও যে G7 এর মধ্যে কোন কান্ট্রি নেই, হয়ে গেল তখন। এই জন্য ভালো করে মুখস্থ রাখতে হবে। নেক্সট, প্রধানমন্ত্রীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস প্রদান করা হয়েছে। আচ্ছা, এই দেশের নামটা ভালো করে মনে রাখতে হবে যে কোন দেশ থেকে কোন সম্মান তিনি পাচ্ছেন, তার লিস্ট নিচেই দিয়েছি, একটু পরে বলছি। আচ্ছা, এই যে সম্মানটা পেলেন তার নামটা একটু ভালো করে দেখে নেবো আমরা। দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস, দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস ফার্স্ট ক্লাস। এই সম্মানটি রিসেন্টলি দেওয়া হলো আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আচ্ছা, স্থানীয় ভাষায় কি বলা হয় এটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে রাড বাইলিহ জোগ্রিজা। এটা খুব ভালো করে একবার দেখে নেবে, তার কারণ পরীক্ষায় যদি অপশনে আসে তো মনে পড়ে যাবে, জাস্ট দেখে নেবে, নাম উচ্চারণ একটু কঠিন। প্রবর্তনকাল কত সালে দেওয়া শুরু হয় এটা আমাদের একটু জেনে রাখতে হবে। মার্চ 1, 1994 থেকে দেওয়া শুরু হয়েছে এই সম্মানটা। এইবার আমরা জেনে নেবো যে 2026 সালে নরেন্দ্র মোদীজি তিনি কোন কোন দেশ থেকে কি কি সম্মান পেয়েছেন। সেটা হচ্ছে এই যে একটু আগে আমরা দেখলাম স্লোভাক রিপাবলিক থেকে তিনি পেলেন দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস। ডমিনিকা থেকে পেয়েছেন ডমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার। গুয়ানা থেকে পেয়েছেন দ্য অর্ডার অফ এক্সিলেন্স। আর বার্বাডোস থেকে তিনি পেলেন অনারারি ফ্রিডম অফ বার্বাডোস। ঠিক আছে, অনারারি ফ্রিডম অফ বার্বাডোস। এই 4টার নাম বা এই 4টে দেশ থেকে প্রাপ্ত এই সম্মানের নামগুলো একটু ভালো করে মনে রাখবে। যদি পরীক্ষা ইনকেস দিয়ে দেয় এখান থেকে, তাহলে কিন্তু এরকম ভাবেই জিজ্ঞেস করবে যে ডমিনিকা বা গুয়ানা থেকে কোন পুরস্কারটা তিনি পেয়েছেন, সেই নামটা কিন্তু অপশনের মধ্যে থেকে খুঁজে উত্তর করতে হবে। নেক্সট, ভারতে টেলিগ্রাম ব্লক এবং আইটি অ্যাক্টের ধারা 69A সেকশন 69A অফ আইটি অ্যাক্ট। আচ্ছা, কি এই 69A অ্যাক্ট এটা আমরা পরে বলছি, কিন্তু তার আগে তোমরা তো অবশ্যই খবরটা পেয়ে গিয়েছো যে টেলিগ্রাম আপাতত ব্লক করে রাখা হয়েছে। কত ডেট পর্যন্ত, ডেট মানে কোন দিন পর্যন্ত, এটা আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে জুন 22 জুন পর্যন্ত কিন্তু সাময়িক কালের জন্যই বন্ধ রাখা হয়েছে, তার কারণ পরীক্ষা চলছে একটা। এবার কোন আইনি বলে ভারত সরকার এই রকম সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তথ্য আদান প্রদান করা যায় অনলাইনের মাধ্যমে, সেগুলো ব্লক করে দিতে পারে? সেটা হচ্ছে যে এই যে তথ্য প্রযুক্তি অ্যাক্ট, অ্যাকচুয়ালি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অফ 2000 এর এই যে 69 এর 69A ধারা অনুযায়ী, এই ধারার বলেই কিন্তু সরকার ব্লক করে দিতে পারে এই সমস্ত সার্ভিস। কি ব্লক করতে পারে আমরা একটু দেখে নেবো। এই যে ওয়েবসাইট ব্লকিং, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা অ্যাপ নিষিদ্ধ করে দিতে পারে সরকার এই আইনি বলে। এই আইনটা খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অফ 2000। আচ্ছা, আর এই ধারাটা তো ভালো করে মনে রাখতে হবে। 69A প্রয়োগ কোন সময়ে করা হবে তার জন্য কিছু বিধি বা নিয়ম আছে। সেটা হচ্ছে ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা জনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই কিন্তু এই অ্যাক্টের এই ধারা প্রয়োগ করে এই সমস্ত জিনিস ভারত সরকার ব্লক করে দিতে পারে। বোঝা গেল বিষয়টা? তো এই প্রয়োগ করার এই নিয়মগুলো একটু ভালো করে পড়ে রাখতে হবে যে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা শুধুমাত্র যেতে পারে। অপশন দেখা গেল 4টে অপশন দিয়ে দিল, তার মধ্যে একটা অপশন একটু অন্য টাইপের দিয়ে দিল, সেই ক্ষেত্রে আমাদের বেছে উত্তর বের করতে হবে। তো টেলিগ্রাম যেহেতু নিউজে রয়েছে, টেলিগ্রাম রিলেটেড বা কোন অ্যাক্টের মাধ্যমে এই টেলিগ্রামকে ব্লক করে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য, সেই অ্যাক্ট থেকে কোশ্চেন আসতেই পারে। যেই টপিকটাই নিউজে বেশি থাকবে সেই টপিক রিলেটেড ইনফরমেশন আমাদের জেনে রাখতে হবে। নেক্সট, ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড এর নাম পরিবর্তন করে পুনরায় ইউএস প্যাসিফিক কমান্ড করা হয়েছে। পুনরায় করা হয়েছে, তার মানে আগে কি ছিল এই নামটা? একদম সঠিক, আগে কিন্তু এই নামটাই ছিল। পরবর্তীকালে নাম চেঞ্জ করে করা হয়েছিল ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড। এই যে পরবর্তীকালের এটা লোগো, এটা পরবর্তীকালে করা হয়েছিল, কিন্তু এর আগে কিন্তু ছিল এই যে ইউএস প্যাসিফিক কমান্ড। ওকে, আচ্ছা, তার আগে আমরা কনটেক্সট একটু পড়ে নেব। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ ডিপার্টমেন্ট অফ ওয়ার রিসেন্টলি নাম পরিবর্তন করে কিন্তু ডিপার্টমেন্ট অফ ওয়ার করা হয়েছে, এটা একটু ভালো করে তোমরা দেখে নেবে। এই ডিপার্টমেন্ট অফ ওয়ার ঘোষণা করেছে যে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড এর অফিসিয়াল যে নাম, এর নামটা পরিবর্তন করে পুরনো যে নাম বা আদি নাম সেটাই আবার ফিরিয়ে আনা হচ্ছে, ইউএস প্যাসিফিক কমান্ড।
এর শর্ট ফর্মগুলো মনে রাখতে হবে। ইউএসআইএনডিও ইন্ডো, পিএসিওএম, এই পিএসিওএম এটা নিচেরটাতে সেম, মাঝখানে শুধু চলে আসছে ইন্ডো, এই পার্টটা শুধু মাঝখানে চলে আসছে। তো এই শর্ট ফর্মগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট, এর সদর দপ্তর কোথায়? এই যে ইউএস প্যাসিফিক কমান্ডের সদর দপ্তর হচ্ছে হাওয়াই দ্বীপে। খুব ভালো করে এটা মনে রাখতে হবে। প্রতিষ্ঠাতা বলতে এই যে ইউএস প্যাসিফিক কমান্ড শুরু করেছিলেন কে? তিনি হচ্ছেন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। তিনি প্রেসিডেন্ট ছিলেন সেই সময়, তিনি শুরু করেছিলেন এই কমান্ডটি। প্রতিষ্ঠা বর্ষ কত সালে? 1 জানুয়ারি 1947। এই সালটা ভালো করে মনে রাখতে হবে। নতুন নামকরণ মানে এই যে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড করা হয়েছিল কত সালে? এই সালটাও ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মে 2018। মে 2018 এর নাম বদলে এই যে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড করা হয়েছিল। আবার নাম পরিবর্তন করে সেই পুরনো নামে ফিরে গেল এরা। তো পুরনো নাম বা আদি নাম আবার পুনর্বহাল করা হলো কত তারিখে বা কোন সালে? এটা হচ্ছে জুন 16, 2026, রিসেন্টলি। এটা তো ইজিলি অ্যান্সার করা যাবে, জাস্ট দেখে রাখবে। কিন্তু নতুন নামকরণ করা হয়েছিল কত সালে? 2018 সালে। শুরু করা হয়েছিল কত সালে? 1947 সালে। কে শুরু করেছিল এই কমান্ড? প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। এগুলো মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন, যেহেতু মানে এক কথাই রিসেন্টলি আমি দেখছি পরীক্ষাগুলোতে কিন্তু জিও পলিটিক্স রিলেটেড কোশ্চেন কিন্তু আসছে। তো জিও পলিটিক্স রিলেটেড এক কথাই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের নলেজে রাখতে হবে এবং কিছু কিছু জিনিস আমাদের জেনে রাখতে হবে। নেক্সট, পাঞ্জাবে প্রায় 1 শতাব্দী পর কাদিয়ান বিয়াস নতুন রেল লাইন প্রকল্পের পুনরুজ্জীবন বলতে আগে কি এই প্রজেক্টের উপরে কাজ শুরু হয়েছিল? অ্যাকচুয়ালি শুরু হয়েছিল, সেটা আমরা একটু পরে আসছি। আগে আমরা কনটেক্সট পড়ে নেব। ভারত সরকার পাঞ্জাবের মাঝা অঞ্চলে প্রায় 1 শতাব্দী প্রায় 100 বছর দীর্ঘ বিলম্বের পর অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত কাদিয়ান বিয়াস নতুন রেল লাইন প্রকল্প অফিসিয়ালি পুনরুজ্জীবিত করেছে। 1 শতাব্দী পর, প্রায় 100 বছর পর। যোগাযোগ কোন দুটো স্থানকে যুক্ত করবে? পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান শহরের সাথে অমৃতসর জেলার বিয়াস, এই জন্য বলা হচ্ছে কাদিয়ান বিয়াস। ওকে, তো কাদিয়ান থেকে বিয়াস এই দুটো শহরের মধ্যে কানেকশন গড়ে তুলবে এই রেল যোগাযোগ ব্যবস্থা। আচ্ছা, উৎপত্তি মানে এই প্রজেক্ট বা এই কাজ শুরু হয়েছিল কোন সময়? সেটা হচ্ছে এই রেল লিঙ্কের উৎপত্তি হয়েছিল ব্রিটিশদের সময়, যখন ব্রিটিশরা ভারতে ছিল সেই সময়। সেটা হচ্ছে 1928 থেকে 1929 সালের এই অর্থবর্ষে কিন্তু এই প্রজেক্টের উপরে কাজ শুরু হবে, তার অনুমোদন দেওয়া হয়েছিল এই অর্থবর্ষে, 1928 থেকে 1929 অর্থবর্ষে। বর্তমানে 1400 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হবে ওই 39.6 কিলোমিটারের এই রেলপথ। তার পাশাপাশি স্টেশনগুলো আর কি এক কথাই আর কি এই টাকার আন্ডারে কিন্তু তৈরি করা হবে। তো এই সমস্ত ইনফরমেশন তো খুব ভালো করে মনে রাখতেই হবে। আর তার পাশাপাশি মানে ওই যে কত সালে এই কাজটা শুরু হয়েছিল সেগুলো তো খুব ভালো করে মনে রাখতে হবে। তো এই প্রজেক্টটা ভীষণ একটা ইউনিক প্রজেক্ট, তার কারণ এক কথাই 100 বছর ডিলে হয়েছে, মানে 100 বছর আগে যে কাজটা হয়ে যাওয়ার কথা ছিল সেটা 100 বছর পরে হচ্ছে। এই জন্য বিষয়টাতে একটু ইউনিক তো হয়ে যাচ্ছে, তো সেই কারণে নলেজ আমাদের রাখতে হবে। নেক্সট আমরা কিছু কোশ্চেন করে নেবো। সবার প্রথমে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে অ্যাজ ইউজুয়াল, তারপরে আমার অ্যান্সারটা দেখে নেবে। আদিবাসী কারুশিল্পের এক বড় মাইল ফলক হিসেবে সম্প্রতি ঝাড়খণ্ডের মোট কয়টি ঐতিহ্যবাহী পণ্যকে আনুষ্ঠানিকভাবে মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই ট্যাগ দেওয়া হয়েছে? রিসেন্টলি ঝাড়খণ্ডের কতগুলি? 4টি। আর সেই 4টি পণ্যের নামও কিন্তু মুখস্থ রাখতে হবে। এগুলো তো ইউনিক, তাই না? একসাথে 4টি পণ্য জিআই ট্যাগ পাচ্ছে, তার মানে নিশ্চয়ই ইউনিক বিষয় আছে। তো এগুলো ভালো করে মনে রাখতে হবে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিইআরটি সম্প্রতি তাদের নতুন ক্লাস 9 আর্ট পাঠ্যপুস্তকে সিন্ধু সভ্যতার কোন ঐতিহাসিক নিদর্শনের একটি পরিবর্তিত বা রিটাচড ছবি প্রতিস্থাপনের ঘোষণা করেছে? সেটা হচ্ছে যে মহেঞ্জোদারোর ড্যান্সিঙ্গার। আচ্ছা, এর পাশাপাশি এই সমস্ত ইনফরমেশন একটু বলে দিই। সেটা হচ্ছে দাড়িওয়ালা পুরোহিত রাজা, এটাও কিন্তু পাওয়া যাচ্ছে মহেঞ্জোদারোতেই। এটা স্টিয়াটাইটের তৈরি, 17.5 সেন্টিমিটারের হাইট। পশুপতি শিলও পাওয়া যাচ্ছে মহেঞ্জোদারোতে, পশুপতি শিবের শিল। তারপরে হরপ্পার ব্রোঞ্জ হ্রদ। আচ্ছা, এই ওপরের এই 3টে খুব গুরুত্বপূর্ণ আর কি মূর্তি, যেমন পশুপতি এটা হচ্ছে শিল, তারপর দাড়িওয়ালা পুরোহিত এটা হচ্ছে মূর্তি। তো এই সমস্ত বেশিরভাগ মূর্তি পাওয়া যাচ্ছে মহেঞ্জোদারোতে। হাইটগুলো বলে দিলাম, ওটা তোমরা নোট ডাউন করে নিতে পারো। নেক্সট, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী 2026 সালের জুনে ফ্রান্সের কোন শহরে আয়োজিত 52তম G7 শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন? সেটা হচ্ছে যে এভিয়ান। প্যারিসও কিন্তু অপশনে থাকবে, কিন্তু প্যারিস কিন্তু হবে না। ফ্রান্স মানে সবার মাথায় আগে প্যারিস আসবে। তো ফুটোপাটা করে প্যারিস দেওয়ার প্রয়োজন নেই, ভালো করে কোশ্চেনটা পড়তে হবে, তারপর উত্তর করতে হবে। আচ্ছা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কততম
G7 সামিট, এটা 52তম। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্লোভাকিয়া প্রজাতন্ত্রের কোন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে? সেটা হচ্ছে দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস ফার্স্ট ক্লাস, এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, আর বাদ বাকি আরো অন্যান্য দেশ থেকেও কিন্তু প্রধানমন্ত্রীকে রিসেন্টলি 2026-এ সম্মানিত করা হয়েছে, তাদের নামগুলো লিখে দেওয়া আছে, ওগুলো কিন্তু মুখস্থ করে নেবে। ভারতে জাতীয় ডিজিটাল সেন্সরশিপ ওয়েবসাইট ব্লকিং বা যে কোনো অনলাইন অ্যাপ নিষিদ্ধ করার ক্ষেত্রে ব্যবহৃত তথ্য প্রযুক্তি আইন 2000 এর প্রাথমিক আইনি হাতিয়ারটি কি? মানে কততম ধারা অনুযায়ী ওই সমস্ত অ্যাপ বা ওয়েবসাইটগুলোকে ব্লক করা যায়, সেটা হচ্ছে 69 এর এ। নিউজে কিন্তু থাকবে আরো কিছুদিন, খুব ভালো করে এই ধারার এই সেকশনটা খুব ভালো করে মুখস্থ রাখো। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ ডিপার্টমেন্ট অফ ওয়ার সম্প্রতি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড এর নাম পরিবর্তন করে পুনরায় কোন আদি নাম পুনর্বহাল করেছে? সেটা হচ্ছে যে আগে ছিল সেটা হচ্ছে যে ইউএস প্যাসিফিক কমান্ড, শুধু প্যাসিফিক, পরে প্যাসিফিকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে ইন্ডো। কত সালে? সালটা মনে আছে তো? 2018। নেক্সট, ভারত সরকার সম্প্রতি পাঞ্জাবের কোন ঐতিহাসিক অঞ্চলে প্রায় 1 শতাব্দীর দীর্ঘ বিলম্বের পর দীর্ঘ প্রতীক্ষিত কাদিয়ান বিয়াস নতুন রেললাইন প্রকল্পের কাজ অফিসিয়ালি পুনরুজ্জীবিত করেছে? কোন অঞ্চলে? মাঝা অঞ্চলে। মাঝা অঞ্চলটার নাম মাঝা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি প্রত্যেকটা টপিক খুব ভালো করে শুনেছো এবং নোট ডাউন করেছো, আর কোশ্চেনগুলো শেষের দিকে অ্যাটেন্ড করার চেষ্টা করেছো। এইরকমই ক্লাস কিন্তু আসতে থাকবে, এর পাশাপাশি অন্যান্য সাবজেক্টের ক্লাসও কিন্তু আসছে, বিশেষ করে ওই এমসিকিউ সেশনগুলো। ওই এমসিকিউ সেশনের মাধ্যমে কিন্তু এক প্রকার তোমাদের রিভিশনই হচ্ছে। তো আশা করি তোমরা দেখছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।